ব্রাজিলের দক্ষিণের বিশাল আকৃতির জঙ্গল পার হয়ে আচমকা একটা বিশাল প্রাসাদের দেখা মিলল। প্রাসাদটা মনে হচ্ছে সদ্যই তৈরি করা হয়েছে, কয়েক বছর, একদম নতুন এবং সব দিক দিয়ে চকচক করছে। মেফো তার বিশাল আকৃতির ডানা এবং সমস্ত সেনাবাহিনী নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। মেফোর অনুসরণকারী সমস্ত সেনারা একটা সিগন্যাল পাঠাতেই জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে উঠে আসতে শুরু করলো। কারণ মেফো এত বছর ধরে শুধুমাত্র মাদাফার অঞ্চলে থাকেনি, বরঞ্চ এই অঞ্চলে, এই আন্ডারগ্রাউন্ড অঞ্চলে অনেক সেনাকে এখানে পাঠিয়েছে এবং এখানে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। মেফো সেই বড় ভবনের ওপরে গিয়ে উঠল। যখন মেফো ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন বিভিন্ন গাছের ডালপালা মেফোর দিকে এগিয়ে দিচ্ছিল তাকে ধরার উদ্দেশ্যে। কিন্তু যখনই মেফোর কাছাকাছি পৌঁছাচ্ছিল তখনই কেন যেন সেই গাছপালাগুলো ভয়ে তাদের ডালগুলো সরিয়ে নিচ্ছিল। তারা জীবন্ত গাছ এবং তারা মানুষ খেক এবং জিন খেকো গাছ, নিচ দিয়ে যারা যায় তাদেরকেই তারা খেয়ে একদম হজম করে ফেলে। ইকবাল সেটাকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিল, কারণ ব্রাজিলের দক্ষিণের এই পাশ সম্পর্কে তার কোনো ধারণা নেই। মেফো সেই অঞ্চলে এসে সেই বড় প্রাসাদের উপরে ল্যান্ড করলো। সেখানে নামার পর চারিদিকটা দেখে ওমর ভয় পেয়ে গেল, কারণ চারিদিকে অনেক ওয়াচ টাওয়ার এবং সেনাদল রয়েছে এবং সে সমস্ত গাছপালা যারা কিনা হাত বাড়িয়ে সে সমস্ত সেনাদেরকে খাওয়ার চেষ্টা করছে। এরকম মানুষ খেকো গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই প্রাসাদের উপর নামার পর মেফো ওমর এবং ইকবালকে একবারে আড়মোড়া করে ধরে ভেতরে প্রাসাদের দিকে নিয়ে গেল। প্রাসাদের সেখানে একটা বড় রাজদরবার মতো জায়গা আছে, সেটা এক প্রকার অন্যরকম দেখতে। মেফো সেটাকে বানিয়েছে। সেই সিংহাসনের উপর গিয়ে সে বসলো আর ওদিকে ওমর এবং ইকবালকে ধরে সেখানে ফেললো এবং তারা সেখানে হাঁটুগেড়ে পড়ে আছে। ইকবাল পড়ার সঙ্গে সঙ্গেই ওমরকে কোলে তুলে নিল এবং বলল, দাদু ভাই, ভয় পাওয়ার কিছু নেই, ও কিছু করতে পারবে না, আমি তোমার সঙ্গে আছি না, কিচ্ছু হবে না। মেহু তখন বলল, দেখো, নাতির সঙ্গে দাদা ফিরি, এখন তোদেরকে কে বাঁচাবে? তোরা এখানে কোনোভাবেই যেতে পারবি না এখান থেকে, আর তোর ছেলে আর অন্য কেউ এখান পর্যন্ত আসতে পারবে না, কারণ তারা চিনবেই না। ঠিক সেই মুহূর্তে ওপর দিয়ে ঘন জঙ্গলের মতো একটা জায়গার সৃষ্টি হলো আর কি, মানে ওই জায়গাটার ওপর বন্ধ হয়ে গেল। এখানে ওপর দিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। নিচে দিয়ে আসতে হলে সেই গাছের ভেতর দিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে এবং সেই গাছ পেরিয়ে এই জঙ্গল পর্যন্ত আসতে হবে। উপরে একদম গাছের বেষ্টনী হয়ে গেল। উপর থেকে দেখে বোঝাই যাবে না যে এইখানে কোনো প্রাসাদ রয়েছে। এই নিচে অঞ্চলে বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকটা অন্ধকার হয়ে গেল এবং ভেতর থেকে আগুনের মশালগুলো জ্বালিয়ে দিল। মেফো তখন বলল কি যে, এদেরকে খাতিরদারের ব্যবস্থা করো, একটা জেলখানার রুমে পাঠাও যেখানে কোনো সুবিধা নেই, না থাকবে পানি, না থাকবে খাবার। দেখি এরা কতদিন বাঁচে, আর এরা এখানে থাকলে আমার ব্ল্যাকমেইল করতে সুবিধা হবে। ওর বাপ এবং ছেলেকে দুজনকেই এখানে নিয়ে আসবো এবং এনে তাদেরকে ওই মানুষকে কেউ গাছের ভেতরে ফেলে দিব। তারপর দেখি তারা এখান থেকে কিভাবে বেঁচে যায়। মেফো তাই বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জেনের দিনে সিজন 5 এপিসোড নাম্বার 14। আশা করি আপনারা আমাদের গল্পগুলো এনজয় করছেন। এর আগে এত দ্রুত কোনো এপিসোডই আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয়নি, কিন্তু এই প্রথম প্রায় প্রত্যেক দিনই এই গল্পের প্রত্যেক এপিসোডটা দেওয়া হচ্ছে। সেহেতু সেই পরিমাণ সাপোর্ট অবশ্যই আপনারা করবেন এবং বেশি বেশি করে আমাদেরকে ভিউ দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা খুব শীঘ্রই পান যারা নতুন দেখছেন। আর পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। এই গল্পের প্রত্যেকটা পার্টি আপনাদের কাছে স্পেশাল এবং আমার কাছেও। সেহেতু জিনের দুনিয়া একটি ব্র্যান্ড, আপনারা সেই ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করুন। আপনারা যদি চান সিজন 6 আসবে তাহলে অবশ্যই সেটা আমি নিয়ে আসবো, তবে আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো সরাসরি সিজন 5 এর এপিসোড নাম্বার 14। কুরুলুস রাজ্যের চারিদিকে একটা থমথমে পরিবেশ। চারিদিকে সকলে এবং প্রজারা যেন হাঁটু কেটে বসে আছে। ওদিকে মায়া, সে প্রায় কান্না একদম ভেঙে পড়ছে। কয়েকজন দাসী এসে তাকে ধরলো, বলল কি যে, রাজকুমারী, আপনি দয়া করে কান্নায় ভেঙে পড়বেন না, আগে রাজকুমার আসুক, তিনি তখন সমস্ত কিছু দেখবেন, আপনি দয়া করে। সেই মুহূর্তে আকাশের ওই পাশ থেকে একটা আলো আসতে দেখা গেল। সমস্ত রাজ্যবাসী হাই হাই করছে, কি হলো এটা? যুবরাজকে ধরে নিয়ে গিয়েছে, আর এদিকে আমাদের মহারাজ ইকবালকেও ধরে নিয়ে গিয়েছে, এটা কি হলো? সকলে সেদিকে ছুটতে শুরু করলো। কিছু জিন আছে তাদের পেছন নিতে শুরু করেছিল, কিন্তু পেছন গিয়ে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। তারা ফিরে আসছে আবার এবং ফিরে এসে বলল তাদেরকে ধরতে পারেনি, তারা খুব গতিময়
এবং আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তারা পেরিয়ে গিয়েছে আমাদেরকে ছেড়ে। আমরা কি করব কিছু ভেবে উঠতে পারছি না। তাই বলে তারা রানীমাকে ভিতর দিকে নিয়ে যেতে শুরু করলো। সেই মুহূর্তে সেই আলোগুলো প্রায় কাছাকাছি চলে আসলো। আলোগুলোর মধ্যে একটা রয়েছে ইউসুফ, অন্যটায় মাহাদি, শিখা এবং ফট্টাস, সেই সঙ্গে রেবেল টিমের লিডার আরও বেশ কয়েকজন রাজা সেখানে আছে। প্রায় প্রত্যেকেই এখানে উপস্থিত হয়ে গিয়েছে। এখানে আসার পর সঙ্গে সঙ্গে তারা আসি গার্ডেনের উপর নামলো। নামার পর সে ইউসুফ কাছে এসে মায়াকে ধরলো। ধরে বলল, কি হয়েছে? আর তুমি কান্না করছো কিসের জন্য? আমাদের ছেলে কোথায়? আর বাবা? মায়া তখন বলল, কেউ নেই, ওরা 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 সকলকে তুলে নিয়ে গিয়েছে। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। তুমি ওকে বাঁচাও, ওকে বাঁচাও তাড়াতাড়ি। ইউসুফ কিছু বুঝে উঠতে পারছে না। মাহাদি তখন বলল, কি হয়েছে, কি হয়েছে সেটা তো বলবা। তখন শিখা বলল, আহা, এত করছো কিসের জন্য দেখি? আচ্ছা ভাবি, বলেন তো কি হয়েছে? সে তখন বলতে শুরু করলো, একটা লোক এসেছিল, সম্ভবত মেফো। মেফো আমার ছেলে এবং আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছে। তারা কোন দিকে গিয়েছে জানি না, তবে ব্রাজিলের এই দক্ষিণ সাইডে সম্ভবত গিয়েছে, কারণ ওইদিকে যাওয়া ছাড়া তার পুরো বিশ্বের কোনো জায়গা নেই। সব জায়গায় গেলে ধরা খাবে। দক্ষিণ সাইডে গিয়েছে। তখন ইউসুফ বলল, ওদেরকে আমি ছাড়বো না। আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, কোনোভাবেই ওদেরকে আমি ছাড়বো না। ওদেরকে একদম জিন্দা মেরে ফেলবো। এটা দেখে ইউসুফ রাগান্বিত হয়ে ওপরের দিকে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল তার বাবার লুকিয়ে রাখা সেই শক্তিশালী বইটার কথা। তাহলে কি মেফো? সঙ্গে সঙ্গে সে ইকবাল মহলে গেল। সেখানে গিয়ে সেই বড় সুড়ঙ্গ পথ ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। তার পেছনে মাহাদি এবং শিখা। অনেকটা পথ নিচে আসার পর সে খেয়াল করলো সেখানকার সমস্ত গেটগুলো খোলা, এবং সে যখন সম্পূর্ণ নিচে চলে আসলো, নিচে আসার পর দেখলো সেই পাথরের উপর বইটা আর নেই। বইটা নিয়ে গিয়েছে মেফো, এবং তার শক্তি পুনরায় আবার জেগে উঠেছে। মেফোর এরকম পরিবেশ দেখে তখন মাহাদি ভয় পেয়ে গেল। বলল কি যে এটা 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 যদি হয় তাহলে তো পুরো অবস্থা আবার খারাপ হয়ে যাবে, আবার তার সঙ্গে যুদ্ধ করতে হবে। এরকম শক্তিশালী একটা মানব আচমকা এরকম শক্তিশালী হয়ে উঠবে সেটা তো আমরা বুঝতে পারছি না। ইউসুফ কি করবে এখন? ইউসুফ তখন বলল, ওকে কোনোভাবেই ছাড় দিব না, ওকে আমি শেষ করে ফেলবো। ওর ডেরায় গিয়ে আমি এখনই আমার বাবা এবং ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো। মাহাদি তখন বলল, কিন্তু ওরা তো দক্ষিণের দিকে গিয়েছে, ওদেরকে খুঁজে পাবো কিভাবে? আর কোন জায়গায় গিয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। পুরো জঙ্গল খুঁজতে হবে, জঙ্গলের উপর দিয়েও তো খোঁজা যাবে না। সঙ্গে সঙ্গে তারা সকলে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ইউসুফ মাটি থেকে অনেকটা উপরে সামনে দাঁড়িয়ে তখন সকলের উদ্দেশ্যে ভাষণ দিল। আমার বাবা মানে আপনাদের মহারাজ এবং আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মাদাফা রাজ্যের সঙ্গে লড়াই করে জয় অর্জন করেছি। সেখান থেকে আমাদের আর কোনো ক্ষতি হবে না। আপনাদের যার ছেলে, যার স্বামী বা যার ভাই হারিয়েছে তারা খুব শীঘ্রই ফিরে আসবে। আপনাদের জন্য আমরা সবকিছু করেছি, এবং এই লড়াই শুধুমাত্র আমাদের নয় বরঞ্চ সবার, এবং সকলেই সেখান থেকে খুব শীঘ্রই ফিরে আসবে। তবে আমাদেরকে এখান থেকে যেতে হচ্ছে। আমরা যাচ্ছি দক্ষিণে, ব্রাজিলের দক্ষিণে, যেখানে আমার পুত্র এবং আমার বাবাকে মানে আপনাদের মহারাজকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই যুদ্ধ এখন পর্যন্ত চলমান। মেফোকে আমি ছাড়ব না, এবং তাকে আমি হত্যা করে ছাড়ব। আমাদের কিছু সেনা সে মেরেছে এখানে এসে, আর সে আমাদের মতো এরকম পবিত্র একটা মহলে ঢুকে সেই জায়গা অপবিত্র করার চেষ্টা করেছে। সেই অপবিত্র এর বদলা আমরা নেব। সেহেতু আপনারা যার যার বাড়িতে ফিরে যান, এবং এর পরবর্তীতে যখনই আমরা এখানে ফিরে আসব তখন আপনাদেরকে আমরা সুস্বাগতম করব এবং আমন্ত্রিত করব। সেটা হবে আনন্দের বিজয়, এবং বিজয় হবে আমাদেরই। তাই বলে সে চিৎকার করে উঠল। পুরো রাজ্যের চারিদিকে যত রাজ্যবাসী এসেছিল সকলে চিৎকার করে উঠল এবং ইউসুফ ইউসুফ বলে জয়ধ্বনি দিতে শুরু করলো। আন্ডারগ্রাউন্ড মাদাফা অঞ্চল তখন যেন সকল সেনারা সারেন্ডার করে এক জায়গায় বসে আছে। চারিদিকটা এক প্রকার থমথমে পরিবেশ। সেখানকার যেসব সেনাপতিরা আছে প্রত্যেকটা সেনাপতি বলল কি যে তোমরা সকলে দ্রুত আমাদের বাড়ির দিকে প্রস্থান করো। এখানে কেউ থাকতে পারবে না, এখানে যেই থাকবে সেই মারা যাবে। তাহলে কি তোমরা এখানে থাকবে নাকি আমাদের ওইখানে গিয়ে নতুন প্রাণ নিবেদন করবে এবং আমাদের সঙ্গে যুক্ত হবে? ওরা তখন বলল যে না 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 সেনাপতি, আমরা আপনাদের সঙ্গেই যাব। সমস্ত মাদাফার সেনারা সেটাই বলল, কারণ ওইখানে একটু পরে পানি এসে ভরে যাবে। আন্ডারগ্রাউন্ড অঞ্চল একটু পরে পানিতে ডুবে যাবে। এটা ওয়াটারল্যান্ডের রাজার সঙ্গে কথা হয়েছে, এবং ওয়াটারল্যান্ডের রাজা সময় মতো সেখানে পানি পৌঁছাতে পারেনি। এই জন্য হয়তো যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেনি, তবে চেষ্টা করেছিল। বেশ খানিক্ষণ পর সকল সেনারা সেখান থেকে চলে আসতে লাগলো মূল কোরলোস রাজ্যের দিকে,
এবং সেই সমস্ত সুড়ঙ্গ ধরে প্রত্যেকটা অঞ্চল ধরে সেখান থেকে আসতে শুরু করলো। প্রত্যেকটা রাজ্যের সেনাপতিরা সেখানে উপস্থিত রয়েছে এবং রাজারা সেখান থেকে চলে এসেছে, কারণ এখন কুরুলুস রাজ্যের অবস্থা খুবই খারাপ। মূল সম্রাট সেখান থেকে অনুপস্থিত এবং এখানকার রাজকুমারকেও ধরে নিয়ে গিয়েছে। কি হবে কিছু বোঝা যাচ্ছে না। সকলে সেনাদেরকে নিয়ে সেই সুড়ঙ্গের কাছাকাছি এসে পৌঁছালো এবং একে একে যেন মৌমাছির মতো সেই সমস্ত সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে আসতে লাগলো সমস্ত সেনারা। পেছনে যেসব সেনা ছিল এবং সেনাপতি ছিল, প্রত্যেক সেনারা দেখতে শুরু করলো যে পেছন দিয়ে এক ধরনের পানি এগিয়ে আসছে, তার মানে ওয়াটারল্যান্ডের পানিগুলো জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এখানকার লাভাগুলোর ভিতরে পানি ঢুকতে শুরু করলো এবং যে সমস্ত আগুনের নদী আছে সে সমস্ত আগুনের নদীতে এক প্রকার পানি পড়ে দুটোর সঙ্গে বিষক্রিয়া হলো এবং বিক্রিয়া ঘটে সেখানে জোরে জোরে ঠাস ঠাস করে কি যেন ফুটতে শুরু করলো। সকলে তখন দেখে ভয় পেয়ে গেল। ওই সমস্ত মাদাফার রাজ্যের সেনারা যারা ছিল তারা মনে করেছে যে তাদের হয়তো গায়ে লেগে তারা মারা যাবে। খুব শীঘ্রই তারা যেতে শুরু করলো এবং সুড়ঙ্গ পথগুলো যেন সমস্ত জিন এবং ওই সমস্ত মাদাফা অঞ্চলের শয়তান জিন দ্বারা ভরে গিয়েছে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন আকৃতির জিন, দৈত্য জিন, বিভিন্ন আকৃতির বড় বড় 6 পাওয়ালা জিন, আবার 6 হাতওয়ালা জিন, আবার কারো 6টা চোখ রয়েছে, কারো দেখতে অনেকটা বিভৎস, কারোকে দেখতে অনেকটা কুৎসিত, কেউ আহত হয়েছে। যেসব সেনারা ওইখানে মারা গিয়েছে তারা তো মারা গিয়েছেই, সেখানে ওরকম মরদেহ মতো পড়ে আছে, তাদেরকে ওইখান থেকে তো উদ্ধার করা সম্ভব নয়। চারিদিকটা পানি দিয়ে ভরে গেল। মাদাফার যে মোট বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের নিচ পর্যন্ত পানি ঢুকে গেল এবং সমুদ্রের পানি এই অঞ্চলটাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। সমুদ্রের পানি এখানে দেওয়া হয়েছে তার কারণ যাতে করে এরা আর পুনরায় প্রভাব বিস্তার না করতে পারে। যে সমস্ত সেনারা এখানে মারা গিয়েছে তারা যেন আবার পুনরায় ফেরত না আসতে পারে এবং এই মাদাফা অঞ্চল যেন জীবনে আর কোনোদিন উঠে না দাঁড়াতে পারে এবং ওয়াটারল্যান্ডের হেল্পের মাধ্যমে এই জায়গাটা সম্পূর্ণরূপে কভার করা হয়েছে। দেখতে দেখতে চারিদিকে পানিতে ভরে যেতে লাগলো। সমস্ত লাভা বিস্ফোরিত হতে শুরু করলো এবং সে সমস্ত লাভার ভিতরে পানি ঢুকে লাভাগুলো একদম গলিত স্থবির হয়ে যেতে শুরু করলো। ওয়াটারল্যান্ডের সেনারা সকল জায়গায় পানি দিয়ে একদম বেষ্টনী করে দিতে শুরু করলো। এখান থেকে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাওয়ার সেই সুড়ঙ্গটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হলো। আর মাকড়সার সে দলরা তখন তারা ঢুকে গেল তাদের সেই অঞ্চলে, যে অঞ্চল থেকে তারা ফিরে এসেছিল এবং তাদের অঞ্চল পর্যন্ত পানি ঢোকার কোনো চান্স নেই, কারণ এখানে পানি এমনভাবে দেওয়া হয়েছে শুধুমাত্র নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, উচ্চ অঞ্চল প্লাবিত হবে না এবং এই পানি সরাসরি সমুদ্রের সঙ্গে লিঙ্ক করা। যখন সমুদ্র জোয়ার আসবে তখন এখানে পানি বেশি থাকবে আর ভাটা পড়লে পানি কমে যাবে। মাকড়সা রাজা তখন তাদের মূল রাজ্য মানে পাহাড়ের একদম চূড়ার ওপরে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে। সে নিজে নিজে বলল, যাক, একটা ভালো কাজের সাহায্য করতে পেরেছি। আর এই অঞ্চলে মাদাফা আমাদেরকে যে পরিমাণ জুলুমে রেখেছিল, এখন আমরা চাইলে বাইরে বের হতে পারবো। মাদাফার জন্য এতদিন আমরা বাইরে বের হতে পারিনি এবং এই অঞ্চল পানিতে দ্বারা বেষ্টিত হয়েছে, আমরা সুরক্ষিত হয়েছি এবং চারিদিকে এখন কোনো শয়তান জিনের আবাস থাকবে না। এখান থেকে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে একটা সুড়ঙ্গ পথ তোমরা তৈরি করো, আমাদের আগে থেকেই সম্ভবত তৈরি করা ছিল, তাই না? ওই অঞ্চল দিয়ে আমরা এখন আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাতায়াত করব এবং সেখানকার একজন নতুন রাজা হবে এবং সেটা হবে আমাদের কুরুলুস রাজ্যের প্রতিনিধি এবং সে নিশ্চয়ই ভালো হবে এবং আমাদের যে কোনো সুখে দুঃখে তারা আমাদের হেল্প করবে। আমি আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাব এবং সেখানকার পরিস্থিতি কি সেটা দেখতে যাব। এখন কুরুলুস রাজ্যের অবস্থা কি সেটা আমরা আদতেও জানি না, কুরুলুস রাজ্যে যাওয়ারও ব্যবস্থা করো। তাই বলে সমস্ত মাকড়সারা নিচের দিকে যেতে শুরু করলো। মাকড়সার রাজাও নিচে ঢুকে গেল। তারা যে কোনো মুহূর্তে কুরুলুস রাজ্য ভিজিট করতে পারে। একমাত্র মাকড়সার হেল্প ছিল আর ওদিকে ব্যাকআপ টিম ছিল যে কিনা সম্রাট স্নো পাঠিয়েছিল। তারাই মূলত আমাদের মূল হেল্প করেছে। না হলে কুরুলুস রাজ্যকে পুনরায় জীবিত করা এবং এই সমস্ত সেনাদেরকে হারানো কখনো সম্ভব ছিল না। চারিদিকটা পানিটা ভেসে যাচ্ছে এবং সমস্ত সেনারা তখন সেই সুড়ঙ্গ পথ ধরে উপরে উঠে গিয়েছে। সর্বশেষ সেনা যখন ভেতরে ঢুকলো তখন সেই সুড়ঙ্গ পথটা বন্ধ করে দেওয়া হলো এবং এখানে আর কোনোদিন কোনো মেটে জিন অথবা শয়তান জিন তাদের প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো দিনই না। মাদাফার সেই পাথরের দেহ পানির ভিতরে ডুবে আছে। ড্রাগন সেও একদম পানি হয়ে আছে এবং পানির ভিতরে সে একদম পাথর হয়ে আছে। প্রত্যেকটা অঞ্চল যেন ডুবে গিয়েছে, সমস্ত সেনারা পাথর হয়ে গিয়েছে এবং যেসব সেনারা মারা গিয়েছিল তারা সেখানে পাথরের রূপ নিয়েছে পানির ছোঁয়া পেয়ে। মারা যাওয়ার পর তারা পাথর হয়ে যাবে, এটাই এখানকার নিয়ম। চারিদিকটা পানিতে প্লাবিত। এই অঞ্চলে তখন সমস্ত জিন উঠে গেছে কুরুলুস রাজ্যের মূল সীমান্তে। সকলে চারিদিকে
তার মূল প্রান্তে ছুটে যাওয়ার চেষ্টা করছে এবং মূল যে সেনারা আছে তারা কুরুলুস রাজ্যের বর্ডারের চারিদিকে সমবেত হতে শুরু করলো। কারণ যুদ্ধ পরবর্তী এসব সেনাদেরকে কি করা হবে সে সমস্ত নির্ণয় করবে হানিফা। তবে হানিফা এখানে উপস্থিত নেই। কুরুলুস রাজ্যের মূল সেনাপতি, পুরো বিশ্বের মূল সেনাপতি, সকলদেরকে একটা বন্দি শিবিরে জড়ো করা হলো। বন্দি শিবিরের বিশাল মাঠ, সেই মাঠে এদেরকে জড়ো করে সেখানে ক্যাম্প করা হলো। কারণ এদেরকে মূল কুরুলুস রাজ্যে নিয়ে যাওয়ার মতো স্থান এখানে নেই। হানিফা না আসলে কোনো কিছুই ঠিক হচ্ছে না। তবে হানিফা কোথায় গিয়েছে এখানকার কোনো সেনাপতিরাই জানেন না। এক সেনাপতি আরেক সেনাপতির কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা হানিফা কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সকল সেনাপতি জানে যে কুরুলুস রাজ্য থেকে সম্রাট ইকবাল এবং তার ছেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেকে ও এখানে উপস্থিত নেই এবং হানিফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পর মাহাদি সেখানে এসে উপস্থিত হলো। মেফো তার ছেলেকে তার ভাতিজাকে তুলে নিয়ে গিয়েছে। মাহাদি এখানে এসে সমস্ত সেনাদেরকে বলল, আমার বাবা অসুস্থ অবস্থায় রয়েছেন, তোমরা সকলে এখানে এসে উপস্থিত হয়েছ। যে সমস্ত মাদাফা অঞ্চলের সেনা আছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা কখনোই অন্যায়ের পক্ষে ছিলাম না, এখনো নেই। তোমরা অন্যায়ের পক্ষে ছিলে, সেজন্য তোমাদেরকে মারা হয়েছে। কিন্তু যারা বেঁচে আছো তারা যদি আমাদের পক্ষ দাও, ভালোর পক্ষ দাও, তাহলে তোমরা জিতে যাবে এবং আমাদের সঙ্গে থাকতে পারবে। এখানে অনেক সেনা আছে যারা সম্রাট ক্যান্ডিলিয়ার পক্ষ হয়ে লড়াই করেছিল আজকে থেকে অনেক বছর আগে, কিন্তু তারা এখন আমাদের হয়ে লড়াই করছে এবং ভালো হয়ে গিয়েছে তারা। সেহেতু তোমরা যদি ভালো হতে চাও তাহলে অবশ্যই সেটার অপশন আছে। আমার বাবা হানিফা, সে অসুস্থ, তাকে তোমরা আঘাত করেছ, সে বাঁচবে কিনা মরবে আমি জানি না। আমার বাবাকে ছেড়ে আমি যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। এই কথা শোনার পর তখন ইউসুফ বলে উঠল, হানিফা চাচা অসুস্থ? কি হয়েছে তার? আমি তো শুনেছিলাম সে অসুস্থ, মানে আহত হয়েছে, কিন্তু তার যে মৃত্যুসজ্জায় সেটা তো আমি জানতাম না। মাহাদি, তুই আমাকে আগে বলবি না? ইউসুফ তখন বলল যে আমি এখনই হানিফা চাচাকে দেখতে যাব। ইউসুফ তখন বলল, আমি সেদিকেও যাব, তবে সেখানে একটু পরে গেলেও চলবে। আর আমার যতটুকু ধারণা মেফো নিশ্চয়ই ব্রাজিলের দক্ষিণে গিয়েছে, যে জায়গায় যাওয়া এত সহজ নয়, যে জায়গাটা ও নিশ্চয়ই গোপনীয়তায় রেখেছে। সেখানে যেতে হলে বুদ্ধি করে যেতে হবে, হুট করে সেখানে গেলে কোনো কাজ হবে না। সেহেতু আগামী হানিফা চাচাকে দেখব। আর সমস্ত সন্ন্যাসীদের যত সেনা আছো তোমরা এইখানে থাকো, আর এইখানে থেকে তোমরা একদিন বিশ্রাম করো। সমস্ত খাবার দাবার এবং সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে। তোমরা সকলে জেনেছ যে আমাদের মহারাজ মানে আমার বাবা এবং আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে মেফো, এবং মেফো তার মহা শক্তিশালী সেই বইটি আমাদের মহল থেকে চুরি করেছে। আমি জানি না আমার ছেলে এবং বাবা কেমন আছে, তবে তাদেরকে আমরা উদ্ধার করেই ছাড়বো। এবং এই যুদ্ধ এখন শুধুমাত্র আমার, কারণ মেফোর সঙ্গে আমি নিজে লড়াই করব এবং সেখানে তোমাদের কারো যেতে হবে না। আমি সেখানে গিয়ে সকলকে মেরে নিয়ে আসবো, এটা আমার ওয়াদা। সকল সেনারা তখন বলে উঠল, আপনি মহান এবং আপনি সেটা পারবেন, আমি জানি আপনি আমাদের যুবরাজ। সেখানকার দৈত্যজনেরা বলে উঠল, যারা কিনা মেফো এবং মাদাফর অঞ্চল থেকে এসেছে, বলল কি যে এতদিন মেফোর ওইখানে থেকে সত্যি আমরা খুব খারাপ করেছি। আমরা জানি যে আমাদের শরীর উপরে থাকার মতো নয়, আমরা আন্ডারগ্রাউন্ডের থেকে যুদ্ধ করেছি, তবে আমাদেরকে এখানে সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে আসা হয়েছে। আজ পর্যন্ত কোনো দলকে দেখিনি যারা কিনা হেরে যাওয়ার পর আমাদেরকে জীবিত রেখেছে। বহু বছর বয়স আমাদের, কিন্তু এই প্রথম কোনো দলকে দেখলাম যারা কিনা আমাকে তাদের নিজেদের সঙ্গে বসিয়ে খাওয়াচ্ছে এবং আদর যত্ন আপ্যায়ন করছে। এটা আসলে আমার জন্য খুবই খুবই আনন্দের। আমি একজন দৈত্যজিন, হাতি দৈত্যজিন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এরকম প্রাণী পৃথিবীতে বিরল, কিন্তু এখন থেকে আমি আপনাদের হয়ে লড়াই করব, ভালোর হয়ে লড়াই করব, যে ভালো আপনাদেরকে এনে দিবে এক নতুন শুরু এবং নতুন অধ্যায়। তবে আমাদের কিছু কমতি আছে, আমরা রাতে ছাড়া বের হতে পারি না। সেজন্য আমাদের কিছু শিবির তৈরি করতে হবে, যেখানে শেড থাকবে। আমরা দিনের বেলা সূর্যের আলোতে আসবো না, কারণ সূর্যের আলোতে আসা মাত্রই আমরা মারা যাবো, সেটা আপনি খুব ভালোভাবে জানেন যুবরাজ। ইউসুফ তখন বলল, আমি সেটা জানি এবং সেটা সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। তোমরা সকলে এখানে থাকো, আমি যাচ্ছি। আমি আগে হানিফা চাচাকে নিয়ে আসি, তারপর সমস্ত কিছু দেখব। ইউসুফ, মাহাদি, শিখা এবং ওইদিকে ফট্টাস তখন তারা রাজপ্রাসাদের ভেতরে বসে আছে, কারণ ইউসুফকে ওরা থামিয়েছে যাওয়ার জন্য। ওইখানে গেলেই তো হবে না, কারণ ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের জঙ্গল খুবই ভয়াবহ এবং সেখানে কোথায় মেফো তাকে নিয়ে গিয়েছে সেই বিষয়ে তাকে অবশ্যই খোঁজখবর করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। ইউসুফ ওই অঞ্চল থেকে এসেই সেখানে উড়াল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মেফো এবং মাহাদি তাকে থামানোর পর বলল, আগে বাবা আসুক, তারপর আমি দেখছি কি করা যায়। বাবা নিশ্চয়ই খুব শীঘ্রই চলে আসবে। ইউসুফ তখন তার মাথায় হাত দিয়ে বসে আছে। ফট্টাস এই অঞ্চলে খুব কম আসে, তবে ফট্টাস এই যুদ্ধের সম্পূর্ণ
অংশগ্রহণ করেছে। ফরটাস তখন বলল যে ইউসুফ, আমার এখন চলে যাওয়া উচিত, কারণ আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। ইউসুফ তখন বলল যে আপনি এখন চলে যাবেন? আপনি আমাদের সঙ্গে গেলে খুব উপকার হয়, কারণ ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের যে জঙ্গলগুলো, সেই অঞ্চলগুলো খুবই খারাপ এবং আপনার হেল্প আমার সেখানে লাগবে। ফরটাস তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলছো। আর আমাদের মহারাজকে ধরে নিয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আমি এখান থেকে যাচ্ছি না। আসলে মূলত আমি যেতে চেয়েছিলাম, আমার ওইখানে কিছু কাজ আছে। কাজগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আমাদের যে লিডার আছে, লিডার আমাকে ছাড়া বেশি দিন থাকতে পারেন না। লিডারের কিছু সমস্যা আছে, সেগুলো মিটিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো, এই জন্য বলেছি। আর আমাদের কিছু ব্যাকআপ সেনার প্রয়োজন আছে। ইউসুফ তখন বলল, ব্যাকআপ সেনার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে সেখানে কোনো সেনা টিকতে পারবে না, আর আমাদের কোনো সেনা সেখানে যাবে না। শুধুমাত্র কিছু বিশেষ সেনা নিয়ে আমি সেখানে যাব, এবং তার মধ্যে একজন থাকবে শিখা, মাহাদি। আর আপনি যদি আমার সঙ্গে যান, তাহলে সেটা অবশ্যই আপনি আগে থেকেই বলে দিন। আর আমার চাচা হানিফা, সে অসুস্থ, সে বিষয়ে তো আপনি জানেনই, তাই না? ফরটাস বলল, কি ব্যাপার, কি হয়েছে হানিফার? আমি তো জানি না কিছু। ইউসুফ তখন বলল, আসলে হানিফার ওপর মেফুর কালো জাদুর প্রভাব পড়েছে। মেফু তাকে এমনভাবে আঘাত করেছে যে তার শরীরের ওপর এক ধরনের কালো জাদুর ক্ষতর সৃষ্টি হয়ে গিয়েছে, এবং তাকে বাঁচানো মুশকিল। আমি জানি না সে কি অবস্থায় আছে, আমি এখন তাকে দেখতে যাব, এবং সে নিশ্চয়ই কি পরিস্থিতিতে আছে সেটা আমরা গেলেই বুঝতে পারবো। ফরটাস তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে সেখান থেকে হয়ে আসো, আমি খুব শীঘ্রই এখানে আসবো, এবং আগামীকালকের ভিতরে আমি ফিরে আসবো। আমরা একত্রে সেখানে হামলা করব। তবে কোথায় গিয়েছে সেই বিষয়ে হানিফা চাচা খুব ভালোভাবে বলতে পারবেন, কারণ হানিফা চাচার দীর্ঘ অভিজ্ঞতা আছে, আর আব্বার দীর্ঘ অভিজ্ঞতা ছিল, কিন্তু আব্বাকে তো ধরে নিয়ে গিয়েছে ওরা। আর ব্রাজিলের সমস্ত রাজ্যকে খবর দেওয়া হয়েছে, সেখানকার বিশেষ বিশেষ কিছু সেনাকে এখানে আসার জন্য বলা হয়েছে, কারণ সেই সমস্ত সেনারা ওই অঞ্চল এবং রাস্তা চেনে। সেই রাস্তার পথ ওদেরকে দ্বারাই আমাদেরকে চিনতে হবে। সেহেতু এখানটা আমরা খুব শীঘ্রই যেতে পারবো, সমস্যা নেই। বেশ খানিক্ষণ পর সেখানে আলী এসে উপস্থিত হলো। সেনাপতির মানে মেফোর মূল সেনাপতির দলে ছিল সে, এবং সেখানে থেকে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের সঙ্গ দিয়েছে। আলীকে দেখে তখন ইউসুফ বলল, সাব্বাস আলী, তুমি আমাদের কাঁধে কাঁধ লড়িয়ে লড়াই করেছো, এবং তোমার সেনাদেরকে দিয়ে যেভাবে তুমি আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছ তা একদম বিরল, এবং তোমার প্রতি আমি কৃতজ্ঞ। কি খবর বলো? আলী তখন বলল, সম্রাট, আমি জানি যে কিভাবে সেই অঞ্চলে যেতে হবে। আমি বললাম না, আমি ক্যান্টিলিয়ার হয়ে বহুত বছর কাজ করেছি, আর সেখানে আমি থেকেছি। ব্রাজিলের দক্ষিণ অঞ্চল কেমন সেটা আমি জানি, তবে সেটা খুবই ভয়ানক, খুবই মারাত্মক। সেখানে যে কোনো স্বাভাবিক মানুষ অথবা জিন প্রবেশ করতে পারে না। মানুষ খেয়ে অসংখ্য গাছ আছে, সেই সঙ্গে হিংস্র এমন এমন প্রাণী আছে যে সমস্ত প্রাণীটা অদৃশ্য হতে পারে এবং তাদের চোখে দেখা যায় না। তারা যদি একবার আঘাত করে তাহলে মৃত্যু নিশ্চিত, কারণ তাদের শরীরে রয়েছে খুবই বিষাক্ত বিষ। সেই বিষের চোটে যে কেউ সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে মারা যাবে। আর মেফো এমন জায়গায় গিয়ে উপস্থিত হবে যেখানে হয়তো সে তৈরি করেছে সাম্রাজ্য, এবং সে ওই অঞ্চল থেকে বের হতে পারবে না, কারণ ওইটাই তার একমাত্র ঠিকানা, এবং ওইখানেই সে নিশ্চয় লুকিয়ে আছে, এবং সে সেখানেই থাকবে। আমাদেরকে সেখানে বুদ্ধি করে যেতে হবে, আমি সেটাই বলছি। ইউসুফ এই কথা শুনে বলল, সাব্বাস আলী, তুমি আমাদেরকে একদম যথাযথ জায়গায় হেল্প করছো, এটার জন্য তুমি প্রাপ্য পুরস্কার পাবে। আলী তখন বলল, আমি পুরস্কারের আশা করি না, আমি শুধু চাই এই রাজ্যবাসী ভালো থাকুক। আমি এখানে আসার পর দেখেছি এই রাজ্য কতখানি উন্নত, এই কারণে আমি এই রাজ্যের সমস্ত কিছুতে অবাক হয়েছি। বিশেষ করে সম্রাট ইকবাল, তাকে আমার খুব ভালো লাগে। এই কারণে মূলত আমি এখানকার সঙ্গ দিচ্ছি, এবং আমি সারা জীবন বাকিটা ইসলাম ধর্ম অনুগ্রহণ করে আমি এখানে বেঁচে যেতে চাই। এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা মৃত্যুর আগে। তখন আলী এই কথা বলে সেখান থেকে প্রস্থান নিল। ইউসুফ কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। মাহাদিকে বলল, মাহাদি চল আমরা আন্ডারগ্রাউন্ড অঞ্চলে যাই, যেখানে আমার চাচা আছেন। চাচাকে ছাড়া আমি হয়তো কোনোভাবেই ভাবতে পারি না। চাচা ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে। তুই তো দেখেছিস মাহাদি, ছোটবেলায় যখন চাচা তোকে আমার সঙ্গে নিয়ে যেত খেলা করার জন্য, তখন তো চাচা আমার সঙ্গে ছিল একদম ছোট থেকে। আর অনেকদিন আব্বা আমার সঙ্গে দেখা করা হয় না। আমি যাই না, আব্বা মা নিজেও এখানে আসেন না। আব্বা আমার সঙ্গে একটু দেখা করা দরকার, কারণ তাদের থেকে দোয়া নিয়ে আসতে হবে। অনেকদিন আমি আনন্দনগরে যাই না, চল, আমার কাছে কিছু ভালো লাগছে না। মায়া তখন প্রায় অচেতন হয়ে আছে। ইউসুফ মায়ের কাছে গেল, তার মাথায় হাত বুলাতে লাগলো। ইউসুফ তখন মায়াকে বলল, মায়া তুমি চিন্তা করো না, আমাদের ছেলে আর তোমার শ্বশুর মশাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, এবং খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো। তুমি ওদের কথা একদমই ভেবো না। হানিফা চাচা অসুস্থ, তাকে দেখতে যেতে হবে, এবং তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসতে হবে। হানিফা চাচা জানো তো ছোটবেলা থেকে আমাকে কিভাবে মানুষ করেছে।
তাকে ছাড়া আমি কিভাবে থাকি বলো? তার এই অবস্থায় আমাকে তার কাছে যেতে হবে, আর আব্বাজানের জন্য আমার পরাণ পড়ছে। সে তো সব জায়গায় আমি যাব, আর ওদিকে আনন্দনগরে একটু যেতে হবে। আমি জানি এটা কষ্টকর, শীঘ্রই আমাদের ছেলেকে উদ্ধার করতে হবে, কিন্তু সেই জায়গা সম্পর্কে পুরোপুরিভাবে না জেনে আমরা সেখানে যেতে পারি না। আমাদের কিছু সেনা সেখানে গিয়েছিল, বর্ডার অঞ্চল থেকে ফিরে এসেছে, কারণ দক্ষিণের অঞ্চল খুবই ভয়ানক। এবং কিছু সেনা আমি কল করেছি, সে সমস্ত সেনারা ওই ব্রাজিলের অঞ্চলে বহু বছর ধরে বসবাস করছে, এবং তারা আমাদেরকে নিরাপদে মেফোর অঞ্চল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। সেহেতু আমাদের কিছু করার নেই, তুমি একটু ঘুমাও, আমি তোমার চাচাকে নিয়ে আসি, হানিফাকে, তারপর না হয় আমরা একসঙ্গে এখানে খাবো, ঠিক আছে? তুমি এখন একটু বিশ্রাম করো। তখন মায়া বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে সে ঘুমিয়ে পড়ল। মায়া একদম অসুস্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। ইউসুফ, মাহাদি এবং শিখা তখন ছাদের উপরে গেল। সেখানেই তাদের 3টা ড্রাগন আছে। ইউসুফের সেই পুরাতন ড্রাগন টগর, টগর সেখানে এসেছে, কারণ অনেকটা পথ এগিয়ে যেতে হবে, আর হানিফা চাচাকে মানতে হবে। ইউসুফ টগরের উপর চড়ে বসলো। শিখার একটা ড্রাগন আছে, এবং সেই সঙ্গে মাহাদিরও একটা ব্যক্তিগত ড্রাগন আছে। তারা সকলকে আস্তাবল থেকে বের করা হলো। টগরে চড়ে এসে উড়াল দিল, এবং তার পেছন পেছন মাহাদি এবং শিখা উড়ে আসছে। বৃদ্ধ চিকিৎসক তখন হানিফাকে সেখান থেকে উঠতে নিষেধ করল। হানিফা বলে উঠল, আমাকে খুব শীঘ্রই যেতে হবে, সেদিকের কি অবস্থা আমি কিছুই জানি না। সেই মুহূর্তে একজন সেনা এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার মাঝামাঝি সময়ে হানিফাকে দেখে তিনি সেখানে থেমে গেল। তারপর বলল যে, সেনাপতি, খবর আছে, একটা ভালো খবর, একটা খারাপ খবর, কোনটা আগে দিব? হানিফা তখন বলল, যেটা খারাপ খবর সেটা দাও, ভালো খবর শুনে আমার লাভ নেই। খারাপ খবর আমার রাজ্যের জন্য নিশ্চয়ই হুমকি স্বরূপ, তাড়াতাড়ি বলো। বৃদ্ধ চিকিৎসক তখন বললেন, এখন তাকে কোনো খবরই দেওয়া যাবে না। আপনারা ওনাকে নিরাপদে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর কয়েক ঘন্টা পর, কারণ হচ্ছে পূর্ণ গ্রহণ শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি আছে। এরপর তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারবেন, কিন্তু তার আগে আপনারা কোনোভাবেই তাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। সে এখানে থাকবে, আর তার চিকিৎসা আমি করে ছাড়ব। হানিফা তখন বলল, দূত, বলো কি খবর? তখন সেই দূত বলল যে, আমাদের ছোট্ট যুবরাজ এবং ইকবালকে মেফো ধরে নিয়ে গিয়েছে। মেফোর সেই বইটা সে প্রাপ্ত করেছে, এবং সেটা সহ সে সেখান থেকে শক্তি অর্জন করে চলে গিয়েছে ব্রাজিলের দক্ষিণে। আর ভালো খবর হচ্ছে কি, আমাদের মাদাফা অঞ্চল দখল হয়ে গিয়েছে, এবং সেই অঞ্চলের সমস্ত জায়গা একদম আমাদের দখলে। সেখানকার অঞ্চল পানি দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে, এবং মাদাফা মারা গিয়েছে। সমস্ত রাজ্যবাসী বাইরে এসে উপস্থিত হয়েছিল, এবং সেখানকার সমস্ত সেনাদেরকে নিয়ে আসা হয়েছে। সকলে আপনার জন্য অপেক্ষা করছে, আর ইউসুফ আপনাকে দেখতে আসছে, খুব শীঘ্রই এখানে এসে পৌঁছাবে। সঙ্গে আপনার ছেলে মাহাদি, শিখা এবং অন্যান্য সকলে আসছে। হানিফা তখন বলল, আমি এখান থেকে যাব, খুব শীঘ্র আমাকে যেতে হবে। কিন্তু বৃদ্ধ চিকিৎসক তাকে যেতে দিবে না। সে হানিফাকে থামালো, থামিয়ে বলল, হানিফা, আপনি আমাকে চিনতে পারছেন? দেখুন তো। হানিফা তাদেরকে তাকিয়ে বলল, না তো। সে তখন বলল, আমি দানবা। হানিফা তখন তাদেরকে তাকিয়ে বলল, দানবা নামে কাউকে চিনি বলে তো আমার মনে হয় না। সে বলল, এর আগেও আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম, মনে আছে সেই রাতের কথা? আপনি জঙ্গলে অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং একটা প্রাণী আপনাকে আক্রমণ করেছিল। সে রাতের কথা মনে আছে? যেদিন ইকবালকে আপনি ওইখান থেকে নিয়ে আসতে গিয়েছিলেন, এবং আপনি আক্রমণাত্মক হয়েছিলেন, কেউ আপনাকে উদ্ধার করেছিল। তখন দানবার কথা শুনে হানিফা বলল, হ্যাঁ, সে রাতে একটা ঘরে আমরা অবস্থান করেছিলাম, এবং সেই ঘরে একজন পৌর, আপনার মতো তো পৌর ছিল না, সে অনেকটা ইয়াং ছিল, এবং ইয়াং বলতে মাঝ বয়সী ছিল। সে তখন বলল, আমি তখন সেখানে ছিলাম, এবং আমার বয়স তখন কম ছিল, কিন্তু এখন তো আমার বয়স একটু বেড়েছে, তাই না? আমি সে, দেখুন, আমি আপনাদের সকলকে শ্রদ্ধা করি, কারণ আপনারা আমার পরিবারকে একসময় বাঁচিয়েছিলেন শয়তানদের হাত থেকে। তারপর আমরা এখানে এক পরিক্রমায় ফেসে যাই আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে। তারপর থেকে এখানে আছি, আমার পরিবার ওইখানে থাকে, এবং আমি ধ্যানরত এই গুহায় থাকি, এবং চিকিৎসা বিদ্যা রপ্ত করেছি। এই বিদ্যার জন্য মানুষ আমাকে খুঁজে বেড়ায়, এবং আমাকে এটা শিখিয়েছিল খুদ আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি। তারপর সেখান থেকে আমি পালিয়ে এখানে আসি, এবং এখানে এসে আমি থাকি। তবে আন্ডারগ্রাউন্ড কিং যে ধ্বংস হয়ে গিয়েছে, এটা শুনে আমার বেশ খুশি হয়েছি, এবং আমার বেশ ভালো লাগছে। সেহেতু আপনি আমার কথা শুনুন, আপনার ছেলে যেহেতু এখানে আসছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তারা এসে পৌঁছাক, তারপর আমি দেখব আপনাকে যেতে দেওয়ার কে বাধা দেয়। হানিফা তখন একটা শান্তি হলো, বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, আর যেহেতু ইউসুফ এবং মাহাদি এদিকে আসছে, তাহলে আমি বিষয়টা দেখছি, আর ঠিক আছে, আমি তোমার কথা শুনছি তাহলে।
তখন হানিফা সেখানে শুয়ে পড়ল এবং বিশ্রাম করতে শুরু করলো। তারপর তার চোখ বন্ধ করতেই রাজ্যের সকল চিন্তা তার মাথায় ভর করতে শুরু করলো, কারণ তার রাজ্য এখন সংকট। ইকবাল কোথায়, তার নাতি কোথায়, ওমর, তাদেরকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাকে সুস্থ হয়ে উঠতেই হবে। স্নোল্যান্ডের বরফ ভেদ করে উড়ে যাচ্ছে এক বিশাল আকৃতির ড্রাগন। ড্রাগনের উপরে বেশ কিছু সেনাদের মাঝখানে সর্বপ্রথম যে সেনাটি রয়েছে সে বরফের তৈরি এবং পেছনে যারা আছে সকলে তার চেলা। সকলে এগিয়ে যাচ্ছে স্নোল্যান্ডের দিকে। তখন সেখানে স্নো ঝড় হচ্ছে, চারিদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তাদের কোনো অসুবিধা নেই, কারণ তারা এখানেই বসবাস করে এবং এতে তাদের কোনো পরিবেশের নষ্ট হওয়ার কোনো কিছু নেই। তারা সে ড্রাগনের উপরে যাচ্ছে এবং ড্রাগনগুলো বরফ দিয়ে তৈরি, এমনকি এদের শরীরগুলো বরফ দিয়ে এমনভাবে তৈরি। তারা সেই ঝড়ের উপেক্ষা করে একটু সামনে এগিয়ে গেল। সামনে গিয়ে নিচে নামতেই তারা বরফের উপর পাড়া দিল। বরফ ভেদ করে বিশাল আকৃতির গেটের সামনে গেল। গেটটা তখন খুলে দেওয়া হলো। তাদের ড্রাগনগুলো ভেতরে একে একে ঢুকে গেল। সকলে তখন সেই গেটের ভিতরে চলে আসছে। তারা সকলেই এই অঞ্চলের পরিচিত এবং এখানকার সকল গেটম্যানরা তাদেরকে চেনে। সেখানে ভেতরে ঢোকার পর একজন সেনা বলল, তোমরা যার যার অবস্থানে চলে যাও, আমি সম্রাট স্নোর কাছে যাচ্ছি। সম্রাট স্নো তখন তার প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো একদম বরফের মতো নীল, তার চেহারা একদম বরফ দিয়ে তৈরি, আর শরীরের সমস্ত অংশ যেন ঠিক সেরকমই। তার পরনে বল্লম জাতীয় এক ধরনের ওয়ারিয়ারের পোশাক। সে সেখানে পড়ে দাঁড়িয়ে আছে। বেশ খানিক্ষণ পর তার স্ত্রী এসে বললেন, সম্রাট স্নো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসুন, বাইরে তো ঝড় শুরু হয়েছে। সম্রাট স্নো তখন বলল, আমি বিপদের আশা পাচ্ছি, আমি বিপত্তি দেখতে পাচ্ছি, কিন্তু এই বিপত্তি থেকে রক্ষা কিভাবে পাবো সেটাই বুঝতে পারছি না। তার স্ত্রী এসে একথা বলতে তখন স্ত্রী বললেন যে, কি হয়েছে, কি হয়েছে সম্রাট, বলুন তো আমাকে। সম্রাট স্নো তখন বলল, শীত আসতে চলেছে খুব শীঘ্রই, চারিদিকে বরফে ঢেকে যাবে। সেই সময়ের পরিস্থিতি ভেবে খারাপ লাগছে, আর শীত আসলেই তারা ফিরে আসবে। আর তারা যদি কোনোভাবে আবার এই অঞ্চলে ফিরে আসে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। ওদিকে কুরুলুস রাজ্যের কি অবস্থা জানি না, আমরা তো তাদের অধিগ্রহণেই থাকি। তবে কুরুলুস রাজ্যের সম্রাট ইকবাল ততদিন পর্যন্ত বেঁচে থাকবেন কিনা জানি না। তিনি তো একজন মানুষ, তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু প্রচেষ্টা চালানো প্রয়োজন। আর শীত খুব শীঘ্রই কয়েক বছরের ভিতর নেমে আসবে, সেটা আমি আগে থেকেই আভাস পাচ্ছি। এবং তাদের কিছু সংকেত আমাদের কিছু দূত এনেছে এবং তারা নিশ্চয়ই তাদের পূর্ণ শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং সেটা সে করবে। বহু বছর পর তারা ফিরে আসছে, কত বছর জানি না, তবে 1000 বছর তো হবেই। এর আগে ছোট থাকতে আমি তাদেরকে দেখেছিলাম, আমার বাবা যখন সিংহাসনে বিরাজমান ছিলেন, কিন্তু আবার তারা ফিরে আসছে। এটাই ভয় লাগছে, কি হবে কিছু বুঝতে পারছি না। আমার বাবা এই সম্পর্কে আমাকে অবশ্য সতর্ক করে গিয়েছেন, কিন্তু সেই সতর্ক বার্তা অনুযায়ী আমি করতে পারবো কিনা। সেই মুহূর্তে বাইরে টোকা পড়ল। তারপর ভেতর থেকে একজন রক্ষী এসে বলল যে, সম্রাট স্নো, অপরাধ মাফ করবেন, আসলে কুরুলুস রাজ্য থেকে সেনারা ফিরে এসেছে আর মূল সেনাপতি আপনার সঙ্গে দেখা করতে চায়, জরুরি বার্তা নিয়ে এসেছে। সম্রাট স্নো বলল, তাকে ভিতরে নিয়ে আসো। সেই সেনা ভিতরে আসলো। ভিতরে এসে রানীমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রানী, ভালো আছেন আপনি? রানীমা তখন বলল, হ্যাঁ হ্যাঁ, বলো কি খবর। তখন সম্রাট স্নো বলল, কোনো খারাপ খবর নাকি? তোমার মুখ দেখে সেটাই মনে হচ্ছে। সেই সেনা বলে উঠল, হ্যাঁ সম্রাট, খারাপ খবর আছে। ইকবালকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ইকবালের নাতি ওমরকেও নিয়ে গিয়েছে। মেফু তার মহাশক্তিশালী বইটা উদ্ধার করতে পেরেছে এবং সে এই সুযোগে, আমরা যখন যুদ্ধে ছিলাম সেই সুযোগে কুরুলুস রাজ্যে ফিরে এসে এই কাজটা করেছে, যেটা কিনা খুব খারাপ হয়েছে এবং আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করছি। তবে আমার ধারণা যুবরাজ ইউসুফ এবং বাকি সকলে সেটা উদ্ধার করতে পারবে, কারণ মেফো যতই শক্তিশালী হোক না কেন সে একজন খারাপ লোক এবং খারাপকে আল্লাহ তাআলা কখনোই জিততে দেন না, সেটা আমরা সকলে জানি। সম্রাট স্নো বলল, আর কোনো খবর আছে? সে বলল, মাদাফা অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে, সেখানকার সমস্ত সেনাদেরকে কুরুলুস রাজ্যবাসী অধিগ্রহণ করে নিয়েছেন এবং তারা সারেন্ডার করেছে। আর মাদাফা সে নিজেও মারা গিয়েছে। এখন কুরুলুস অঞ্চল সম্পূর্ণ নিরাপদ। তবে ইকবাল সম্রাট এবং যুবরাজকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় থ্রেট। স্নো বলল, তোমরা তাহলে ফিরে এসেছো কিসের জন্য? তোমরা সেই অঞ্চলে যাও এবং সেখানে গিয়ে তাদেরকে হেল্প করো, সাহায্য করো, তা না হলে তো তারা। তখন সেই সেনা বলল যে, সম্রাট, আমরা যে অঞ্চলে গিয়েছিলাম সেখানটা প্রত্যন্ত উত্তপ্ত এবং গরম ছিল। সেই অঞ্চলে থেকে আমাদের সকল সেনা অসুস্থ হয়ে পড়েছে এবং আর কিছুক্ষণ যদি আমরা এখানে অবস্থান করতাম তাহলে আমরা মারা যেতাম।
আর মেফো সে তো পালিয়েছে, তাকে তো এখন সাথে সাথে ধরা যাবে না। আর আমাদের সঙ্গে গিয়েছিল ফর্টাস। ফর্টাস নিজে পর্যন্ত অসুস্থ হয়ে তার নিজের রাজ্যে ফিরে গিয়েছে। সে বলেছে একদিন পর সে আবার ফেরত যাবে। সেহেতু তাদের যদি প্রয়োজন হয় আমরা একদিন পরে না হয় আবার কিছু সেনা নিয়ে যাব। আর এবার যেতে হবে ব্রাজিলের দক্ষিণ সাইডে। ওই অঞ্চলটা খুবই ভয়ানক, আপনি সেটা খুব ভালোভাবে জানেন। তৃণভূমির সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে বাজে প্রাণীগুলো ওইখানে থাকে। সেখানে শুধুমাত্র ভয়ঙ্কর প্রাণীরাই নয়, বরঞ্চ সেখানে ভয়ঙ্কর গাছপালাও রয়েছে, যে গাছপালাগুলো যে কোনো জিনকে একদম তাজা চিবিয়ে খেতে পারে। সে সমস্ত গাছের ভেতরেই মেফো গিয়ে লুকিয়ে আছে এবং সে ওইখানে কিভাবে সে সাম্রাজ্য গঠন করেছে আমরা জানি না। তবে আমরা ইউসুফের কাছ থেকে যে খবর পেয়েছি এটাই সেই খবর। আমাদেরকে সেখানে যেতে হবে, যদি আপনি অনুমতি দেন তাহলে কালকে আমরা আবার রওনা দিব। সম্রাট স্নো তখন বলল, না থাক, ওরা একা একাই করুক। যদি কোনো খবর আমাদেরকে পাঠায় যে সেনা লাগবে তাহলে আমরা পাঠাবো। ফর্টাস যেতে রাজি হয়েছে তাই তো? তখন স্নো বলল, ঠিক আছে, তাহলে ফর্টাস যাবে, আর তোমরা তাহলে তোমাদের নিজ আস্তাবলে ফিরে যাও। আর তোমাকে ধন্যবাদ আমাকে এরকমটা হেল্প করার জন্য। তখন সেনা বলল, আরে আপনি কি বলছেন, আপনার কাজেই তো আমাদের সকলের নিবেদিত। ওই মুহূর্তে একটা নীলাকৃতির দূত সেখানে এসে উপস্থিত হলো। দূত সবসময় যেন খুব দ্রুতগতিতে ছোটে এবং সম্রাট স্নোর চেম্বারে খুব দ্রুত আসার অনুমতি তাদের আছে। তখন সেই দূত বলল, আলাস্কার উত্তর সাইডে আর ওইদিকে গ্রিনল্যান্ড এবং সেই সঙ্গে অ্যান্টার্কটিকার মধ্য সাইডে তাদেরকে আবার দেখা গিয়েছে। তারা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি কিছু করবো কিনা বুঝতে পারছি না, আপনি কি বিষয়টা দেখবেন? স্নো বলল কি যে, আমি বুঝতে পেরেছি, তোমরা যাও। শীতের আভাস চলে এসেছে, আর এই সমস্ত আভাস এবং পূর্ব লক্ষণ দেখা যাওয়া মানেই তাদের ফিরে আসা। তিনারা আবার ফিরে আসছেন। সকল সেনাদেরকে প্রস্তুত হতে বলো, খুব শীঘ্রই তাদের সঙ্গে আমাদের লড়াই বাঁধবে। তোমরা তাহলে যাও এখন, আমি বুঝতে পারছি। রানী তখন বললেন, সম্রাট স্নো আপনি চিন্তা করবেন না, আশা করি সমস্ত কিছু নিরাপদেই হবে। আর তখন এই লড়াই শুধুমাত্র আপনার একার তো হবে না, পুরো বিশ্ব তো বরফে ঢেকে যাবে, শীত আসবে, তখন তো সকলের লড়াই সেটা। সেহেতু আমার মনে হয় যে আপনি চিন্তা করবেন না, সমস্ত কিছু সবকিছু ঠিকঠাকই হবে, আল্লাহর উপর ভরসা রাখুন। সম্রাট স্নোকে রানী জড়িয়ে ধরল, বলল কি যে, চলুন, ঠান্ডা বাড়ছে, ভিতরে চলুন, আর ঝড়ের প্রকোপও বাড়ছে। তারা ভেতরের দিকে চলে গেল। ব্রাজিলের দক্ষিণ সাইডের সেই বিশাল সাম্রাজ্য এ যেন এক ছোটখাটো সাম্রাজ্য নয়, বিশাল সাম্রাজ্য নির্মাণ করেছেন মেফো। ইকবাল সেটা থেকে অবাক হচ্ছে। ইকবাল এই জায়গাটার সম্পর্কে খোঁজ কিভাবে পেল না? যদিও এই অঞ্চলে কোনো ভালো জিন প্রবেশ করেন না, খারাপ জিন এখানে রয়েছে। যেসব গাছ আশেপাশে আছে সে সমস্ত গাছরা ইকবাল এবং মেফোকে দেখে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু মেফোকে যখনই দেখল গাছগুলো ভয়ে পেছনে সরে গেল। মেফো ইকবালকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বারান্দার সাইড দিয়ে। তখন ওমর দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল, দাদাজান, ওরা আমাদের দিকে এগিয়ে আসতে যাচ্ছে কিসের জন্য? সেনারা তখন সেখানে ওই গাছগুলোকে মেরে পেছনের দিকে সরিয়ে দিচ্ছে। তখন ইকবাল বলল, ওরা জীবিত গাছ তো, এই জন্য ওরা কথা বলতে পারে এবং সমস্ত কিছু করতে পারে। সেহেতু তুমি ভয় পেও না, ঠিক আছে? আমি আছি না তোমার সঙ্গে। মেফো তখন বলল, ইকবাল, তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস? তোকে আমি ফেলে আসতে পারতাম। নিয়ে এসেছি কারণ তোর নাতিকে কিভাবে আমি শয়তান বানিয়ে তুলি সেটা তোকে সচক্ষে দেখাবো। তুই অনেক জ্বালিয়েছিস আমাদেরকে, আর এখান থেকে তো কোনোভাবে তোরা বেরোতে পারবি না। তোর ছেলে অথবা রাজ্যবাসী ওখানে আসতে পারবে না। দেখবি তোর ছেলে তোকে বাঁচানোর কথা চিন্তা করবে না, আর তার ছেলেকে তো খুঁজেই পাবে না। সে নিজেই সিংহাসনে দখল করে বসে সিংহাসন রাজ্য চালাবে। এই বলে মেফো হেসে দিল। ইকবাল তখন বলল, সবাইকে কি তোর নিজের মতো মনে করিস? আমার ছেলে নিশ্চয়ই আসবে এবং সেদিন তোর মৃত্যু হবে। সেই মৃত্যু দেখার জন্য আমি অপেক্ষা করছি। মেফো তখন বলল, তোদেরকে ভেবেছিলাম ভালো জায়গায় রাখবো, কিন্তু এই কথা বলে আমার মুডটা খারাপ করে দিলি। তোদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। এবং সেখানে সেই মুহূর্তে মেফো তখন আবার বলল, না, তোদেরকে সেখানে রাখলে হবে না। যদি অসুস্থ হয়ে পড়িস, আর তোর ছেলেকে তো আমার চেলা বানাতে হবে, তাই না? সেজন্য তোদেরকে ভালো জায়গায় রাখতে হবে। তাদেরকে একটা বড় আকৃতির রুমের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। রুমের ভিতরে চারিদিকে কাঁচ দিয়ে আটকানো এবং পাথর দিয়ে তৈরি এই বিশাল ভবনের মাঝখানে এই রুমটা যেন কারাগার থেকে কম কিছু নয়। বাইরে থেকে কোনো কিছু স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যায়। সেখানে খাট, পালঙ্ক, খাবার দাবার, বিছানা সমস্ত কিছু আছে, বসার জায়গা আছে। সে ওইখানে দাঁড়িয়ে বলল, কিছু থাক, এখানে চলে গেলাম আমি। তাই বলে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে গেল। লাগিয়ে দিয়ে তাদেরকে ভিতরে আটকে দেওয়া হলো। ইকবাল তার নাতিকে জড়িয়ে ধরে বসে আছে সেখানে, কারণ কোনো কিছু করার নেই। কাঁচের ভেতরে আচমকা একটা গাছের ডাল এসে ছোবল মারল আর কি।
এই পাশ থেকে এই পাশের গাছের ডালটা খুব সহজেই দেখা যায়, কিন্তু কাজ হওয়ার কারণে গাছের ডালটা ভিতরে প্রবেশ করতে পারল না। সে একটু আঘাত পেয়ে পেছনে সরে গেল। সকল গাছগুলো নড়াচড়া করছে, তাদের শাখা পোশাখাগুলো যেন রক্ত খোঁজার চেষ্টা করছে। আশেপাশে কোথাও রক্ত আছে, সেটার সুড়ঙ্গর টেস্ট তারা পেয়ে গিয়েছে, এই জন্যই সম্ভবত এরকম ছবল মারছে। সম্পূর্ণ কাচের গ্লাসগুলো তারা বন্ধ করে দিল এবং বন্ধ করে দিয়ে তার নাতি ওমরকে ধরে বসে রইল। ওমর বলল, দাদাজান, বাবা কখন আসবেন? আমরা কখন বাড়ি যাব? আর ওই ভয়ঙ্কর আঙ্কেলটাকে, উনি আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছেন? ইকবাল বলল, আমাদেরকে এখানে বেড়াতে নিয়ে আসা হয়েছে, দেখছো না কত সুন্দর জায়গা, আমরা এখান থেকে খুব শীঘ্রই যাব। ওমর তখন বলল, তাহলে দাদাজান উনি আমাদেরকে এরকমভাবে কেন নিয়ে আসলেন? আমাদেরকে তো উনি অন্যভাবে ভালোভাবে নিয়ে আসতে পারতেন, এরকম তুলে কেন নিয়ে আসলেন? এর আগে আমরা যত জায়গায় গিয়েছি আমরা গাড়ি করে গিয়েছি, কিন্তু এবার উনি এমনভাবে নিয়ে আসলেন, আর আশেপাশের সমস্ত কিছু দেখে আমার ভয় লাগছে। বাবা কোথায়? আর আমি মার কাছে যাব। ওমর তখন এরকম করে কান্না করতে শুরু করলো। ইকবাল তখন তাকে জড়িয়ে ধরে বলল, খুব শীঘ্রই যাব বাবা, খুব শীঘ্রই যাব, তুমি চিন্তা করো না, আমরা এখন একটা গেম খেলি, ঠিক আছে? তাই বলে ইকবাল তার নাতির সঙ্গে হাতে থাকা একটা অদ্ভুত ধরনের গেম খেলতে শুরু করলো, কারণ যাতে করে তার মন ভুলিয়ে রাখা যায়। ইকবাল পথের দিকে চেয়ে আছে, কখন তার ছেলে দিকে আসবে। তার নিজেকে খুব অসহায় লাগছে। বৃদ্ধ বয়সে তার নাতিকে নিয়ে এরকম জায়গায় সত্যি খুবই খারাপ লাগছে। অবশ্য তার নাতিকে সেফ জোনে পাঠাতে পারলে তার অনেক ভালো লাগতো, কিন্তু সেটা কি সম্ভব? কখন সম্ভব? কখন আসবে তার ছেলে? সে ইউসুফকে মনে করতে শুরু করলো। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 14। এপিসোড নাম্বার 15 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এপিসোড নাম্বার 15। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।